বন্ধুদের নমস্কার। আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আসামে নাগরিকত্ব সমস্যা, নাগরিকত্ব নিয়ে যে সমস্যা, মানুষকে ডিপোর্ট বা পুশব্যাক করা হচ্ছে, এই সব বিষয়গুলো নিয়ে কয়েকটা কথা বলবো। হয়তো তার সঙ্গে অন্যান্য স্টেট বা ভারতের অন্যান্য মানুষের নাগরিকত্ব বিষয়েও দুই চারটা কথা প্রাসঙ্গিক ভাবে এসে পড়তেও পারে। আপনারা প্রত্যেকে শুনেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার তারা দেশের সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে ভারতের মধ্যে যেসব বিদেশিরা আছেন সেই বিদেশিদের 1 মাস 2 মাসের মধ্যে ভারত থেকে বের করে দিতে হবে। আসলে এই যে ভারত ছেড়ে বিদেশিদের চলে যাওয়ার এই যে নির্দেশ, এইটা কেন্দ্রীয় সরকার অজুহাত করে পহেলগামে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে অজুহাত করে এই বিদেশি বিতাড়নের কর্মসূচি ভারত সরকার গ্রহণ করেছে। আপনারা জানেন, প্রথমে তারা যে নির্দেশ জারি করেছিল সেটা হলো পাকিস্তান থেকে যে সমস্ত পাকিস্তানিরা ভারতে আছেন, যারা ভিসা নিয়ে, বিভিন্ন রকমের ভিসা নিয়ে, শিক্ষার জন্য ভিসা নিয়ে আসতে পারেন, বেড়াবার জন্য ভিসা নিয়ে আসতে পারেন, বা এখানে পাকাপাকি ভাবে থেকে যাওয়ার জন্যও অনেকে পাসপোর্ট নিয়ে এসেছেন, এখানে এসে লং টার্ম ভিসা করেছেন। এই সব অংশের মানুষকে, যারা পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ভারতে এসেছেন, তাদের ভারত থেকে চলে যাওয়ার কথা, চলে যাওয়ার নির্দেশ জারি করেছিল। এই যে ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ, আপনারা নিশ্চয়ই জানেন এখানে যারা হিন্দু এসেছেন তারা থেকে যান, মুসলমান যারা তারা চলে যান, এইরকম কিছু বলেনি। ফলে কি হয়েছে, পাকিস্তান থেকে যারা ভিসা নিয়ে ভারতে ছিলেন তার অধিকাংশটাই ছিলেন হিন্দু। তাদের অনেকেই 5 বছর 7 বছর আগে এসেছেন, ভিসা এক্সটেনশন করে করে রয়েছেন, নাগরিকত্বের আবেদন করেছেন, তখনও মীমাংসা হয়নি। এরকম যারা ছিলেন তাদের সবাইকে ভারত ছেড়ে চলে যেতে হয়েছে এবং অশেষ দুঃখ কষ্টের মধ্যে তাদের পড়তে হয়েছে। এবং এটা মূলত হিন্দুরাই এই দুর্বিপাকে পড়েছেন। আপনারা আজকের কাগজে দেখতে পারেন, বা মোদি নিজে ওই যে রেল সেতু উদ্বোধন করতে গিয়ে জম্মু কাশ্মীরে গিয়ে বলেছেন যে পহেলগামে যে আক্রমণ, যে বর্বরচিত আক্রমণ, খুন, এইটার মূল উদ্দেশ্য ছিল ভারতের মধ্যে হিন্দু মুসলমানের সমস্যা সৃষ্টি করা। দেশের মধ্যে হিন্দু মুসলমানের সমস্যা সৃষ্টি করা, এই কাজটি পহেলগামের ঘটনায় কারা করেছে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি কিছু বলছি না। কিন্তু দেশের মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টির যে চেষ্টা, সেই চেষ্টা কোন রাজনৈতিক দল আজ দীর্ঘদিন ধরে করে আসছেন, সে ধরুন আপনি বাবরি মসজিদের কথা যদি বলেন, বাবরি মসজিদ নিয়েও
সেখানে মন্দির তৈরি করে পুজো পার্বণের লক্ষ্য কতটা, আর কতটা এইটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম বিদ্বেষ সাম্প্রদায়িকতা তৈরি করা, সেটা দেশবাসী জানেন, যে যার মতো করে জানেন। বা 3 তালাক তুলে দিয়ে বিজেপি সরকার মুসলমান সমাজের কত বড় ভালো করেছেন, কত উন্নতি করতে চান, মুসলমান সমাজের জন্য কতটা বিজেপি চিন্তিত, সেটা আপনারা জানেন। 542-43টা এমপি, তার একটাও বিজেপির মুসলমান এমপি নেই, কিন্তু তারা 3 তালাকটা তুলে দিচ্ছেন মুসলমান সমাজের ভালোর জন্যে। বা এই যে ওয়াকফ আইন সংশোধন করলেন মুসলমান সমাজের ভালোর জন্যে, তারা এটা বলছেন। কিন্তু বাস্তবত অনেকেই মনে করেন দেশের মধ্যে সাম্প্রদায়িকতা তৈরি করা, হিন্দু মুসলমানের বিদ্বেষ সৃষ্টি করা, এইটাই এই সমস্ত সিদ্ধান্তের মূল কথা। ফলে যখন মোদি নিজেই বলছেন যে পহেলগামের ঘটনা ভারতের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার জন্যে, বিদ্বেষ উস্কে দেওয়ার জন্যে, তখন এর পেছনে সত্যি পাকিস্তান আছে অথবা অন্য কোনো শক্তি, আমি নামটা বলছি না, কারণ নামটা বলা আপনি বুঝতে পারছেন, নামটা না বলেও আমি বলতে যখন পারছি, আমি আর নাম বলার মধ্যে যাচ্ছি না, যে অন্য কোনো রাজনৈতিক শক্তি যে এরকম ঘটনা ঘটালেও ঘটাতে পারে, আমার মনে হয় ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ সেটা মনে করেন। তো আসলে দেশের ভালো কতটা, এই যে দেশ থেকে বিদেশিদের বহিষ্কার করা, এই দেশ থেকে বিদেশিদের বহিষ্কার করা, এটা কতটা দেশের ভালোর কথা চিন্তা করে, বা আদৌ দেশের ভালোর কথা দেশের ভালোর কথা ভাবা হচ্ছে কিনা, বা এই লোকগুলোকে বের করে দিতে পারলে আপনি দেখবেন এই সমস্ত কাজ শেষ হওয়ার পরে দেখবেন আঙুলে গোনা কয়েকজনকে হয়তো দেশ থেকে বের করা গেছে। তো তাতে এই কটা লোককে দেশ থেকে বের করে দেওয়ার জন্য যে মহাযজ্ঞ, তার খরচ খরচা, এবং আলটিমেটলি তাদের বের করে দিয়ে কি লাভ হলো, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই কাজটা করতে গিয়ে দেশের মধ্যে কি রাজনৈতিক ক্রিয়া বিক্রিয়া হলো, মানুষের চিন্তা চেতনার জগতে কতটা সম্প্রীতি সৃষ্টি হলো বা কতটা বিদ্বেষ উস্কে দেওয়া হলো, এইসব হিসেবগুলো আপনারা যদি করেন, কারণ এই তো বেশি দিন থাকবে না, 1 মাস 2 মাস 3 মাস, তারপরে দেখবেন সব ঝিমিয়ে গেছে, বা হয়তো ইলেকশন পর্যন্ত চলতে পারে, আসাম এবং পশ্চিমবঙ্গের ইলেকশন পর্যন্ত। এসবগুলো মিলিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন যে আসলে এটা দেশের ভালোর জন্য এই সমস্ত করা হচ্ছে না, এতে দেশের ভালো হয় না। ফলে এই সব বিষয়গুলো মানুষকে মাথায় রাখতে হবে। দেখুন, আমরা বিশেষ করে আমি বহুকাল থেকে বলছি যে বাংলাদেশ থেকে যদি কিছু মানুষ ভারতবর্ষে আসেনও, সংখ্যায় নিতান্ত নগণ্য, এবং তারা নিতান্তই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। তারা আমার ভারতবর্ষে আসেন, কাজ করেন, আবার চলেও যান। আবার একটা পার্মানেন্ট সোর্স অফ ইনকাম যদি তৈরি হয়ে যায়, মানুষ তো বেঁচে থাকতে চায়, তখন মনে করে আমি দেশ ছেড়ে, ভারত ছেড়ে বাংলাদেশে গিয়ে আবার কি কাজ পাবো কি পাবো না, ছেলে মেয়ে কি করে প্রতিপালন করব, আমার এখানে তবু একটা চায়ের দোকান করি, সেখানে কিছু ইনকাম হয়, এরকম কিছু মানুষ হয়তো থেকে যেতেও পারেন, এরকম কিছু হয়। আর ওই
ওই যে লোকগুলো বাংলাদেশ থেকে আসেন, আপনি পশ্চিমবঙ্গের খোঁজ নেন, এই যত কাগজ কোড়ানি, এই যে পুরনো যে সমস্ত প্লাস্টিকের জিনিস, বিভিন্ন রকমের আবর্জনা, এইগুলো কালেক্ট করে ব্যবসা বাণিজ্য করার কাজটা একেবারে এইসবের সাথে এই সব লোকজন জড়িত আছেন। ইট ভাটার সাথে এই সমস্ত লোকজন আছেন, যে কাজ আমাদের স্থানীয় মানুষেরা করতে চান না, তারা এই কাজগুলো করেন। তাতে আমাদের দেশের ভালো ছাড়া আমাদের দেশের অমঙ্গল কিছু হয় না। যাই হোক, তবু আমি বলছি যে তারা এদেশের নাগরিকত্ব নিয়ে চিন্তা করেন না। এবং এতকাল ধরে আমরা যে কথা বলছিলাম সেটা দেখুন, ওই 15-20 জনের এক এক দল হয় ধরা পড়ছেন বর্ডারে, তারা বাংলাদেশ থেকে এসেছিলেন, ধরপাকড় হচ্ছে দেখে আবার তারা বাংলাদেশে ফিরে যেতে চাচ্ছেন, তাদের ধরে ধরে জেলে ঢোকানো হচ্ছে। তাদের ধরে যদি পুশব্যাক করে, তাদের ধরে যদি ডিপোর্ট করে, ঝামেলা মিটে যায়, তাদেরও সমস্যা মেটে, সরকারেরও সমস্যা মেটে। সেই লোকগুলোকে ধরে আটক করে জেলে ভরে খাওয়াতে হচ্ছে, দাওয়াতে হচ্ছে, এবং তাই নিয়েই প্রচার মাধ্যম মেতে আছে। আজকেই কাগজে দেখুন, আনন্দবাজারে একদল গিয়ে, তারা একটু বুদ্ধিমান মানুষ, তারা একেবারে সারেন্ডার করেছে। উত্তরবঙ্গের একটা থানাতে গিয়ে বলছে, আমরা চলে এসেছিলাম 30 বছর আগে, এসে আমরা কাজকর্ম করছিলাম, ইটভাটাতে কাজ করতাম, এখন ধরপাকড় হচ্ছে, আমাদের এখানে নিরাপদ মনে হচ্ছে না, আমরা আমাদের দেশে বাংলাদেশে ফিরে যেতে চাই। এরকম কিছু লোক আছেন, ঠিক আছে, তারা চলে যেতে চান, কিন্তু এদের সমস্যার সাথে এই নাগরিকত্ব জুড়ে কোনো লাভ নেই। নাগরিকত্ব জুড়ে লাভ নেই, তার কারণ এরা এখানে নাগরিকত্ব চায় না। এই জাতীয় লোক আমেরিকায় যান, ওই মেক্সিকো থেকে ঢুকছে, যে কোনো জায়গায়। আপনি ইউরোপে যান, দেখবেন আমাদের পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে সেখানে লোকজন ঢুকছেন। চীন থেকে আমরা দেখেছি ইউরোপ বা আমেরিকায় ওই কন্টেনারের মধ্যে কিছু লোক, গরিব মানুষ কাজের খোঁজে যাওয়ার জন্য তারা কন্টেনারের মধ্যে মারাও গেছেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। এটা পৃথিবী জুড়ে হয়। এইটা নিয়ে আজকে আমাদের ভারত সরকার, বিজেপি সরকার যেটা করছে, এইটা নিছক এই মানুষকে শাস্তি দিয়ে তাদের কিছু রাজনৈতিক লাভ উঠাবার চেষ্টা ছাড়া আর কিছুই হচ্ছে না। আবার একই সঙ্গে দেখুন, এই লোক যেমন চলে যেতে চাইছে বাংলাদেশে, নিজেরাই বলছে আমরা বাংলাদেশে চলে যেতে চাই, আমার বাড়ি অমুক জায়গায়। আবার আসাম থেকে কিছু লোক ধরছেন, তারা কোনো ক্রমেই বাংলাদেশের মধ্যে ঢুকতে চাইছেন না, এরা এখান থেকে ঠেলে দিচ্ছে। এরা কাঁটাতারের বেড়ার মধ্যে রাত্রিবেলায় লাইট বন্ধ করে ঢুকিয়ে দিয়ে গেট বন্ধ করে দিচ্ছে। তারা বাংলাদেশের মধ্যে ঢুকতে চায় না, সকালবেলায় আবার তারা ভারতের মধ্যে ঢুকতে চাইছেন। এই লোকগুলো কি বাংলাদেশের লোক বলে আপনার মনে হয়? এই যে খয়রুল সাহেবকে নিয়ে অনেক কথা হয়েছে, তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, রিটায়ার করে গেছেন, তাকে বাংলাদেশে ঠেলে পাঠানো হলো, সুপ্রিম কোর্টে তার মামলা চলছে, আবার ফিরে এসছেন, তার মতো অনেকেই আছেন। তার বাড়ির লোকজন এখানে থেকে গেলেন। তো বাড়ির যদি 10 জনের সংসার হয়, তারা এখানে থেকে গেলেন, ওই একা খয়রুল বৃদ্ধ মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ভারতের বা আমাদের হিমন্ত বিশ্ব শর্মার কি এমন উন্নতি হবে আপনি বলুন তো দেখি। কিন্তু এই চেষ্টা চলছে, আসলে গভর্নমেন্ট এই নিয়েই আছে। বিজেপি গভর্নমেন্টের এই হিন্দু মুসলমান করা ছাড়া, ওই যে কোনো অজুহাতে, কোনো সময় পাকিস্তানের সাথে ঝগড়া, কোনো সময় এই যা করে যাচ্ছে, এ আসলে দেশের কথা ভেবে না, এই শুধু কেবল পার্টির ইন্টারেস্টে তারা এইগুলো করে যাচ্ছে। ধরুন আসামের যে ব্যাপার, কোন কোন ভিডিওতে আমি দেখেছি নাকি 30,000 লোককে তারা বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটা একটু অতিরঞ্জিত ঘটনা। তো ধরুন কয়েকশো লোককে তারা এখান থেকে ডিপোর্ট করার চেষ্টা করেছে।
আমি ডিপোর্ট এই জন্য বলছি যে তারা এখানে 20, 30, 50 বছর বসবাস করছেন বা 100 বছর বসবাস করছেন, সেই লোকগুলোকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এইটাকে আমি ডিপোর্ট বলছি। পুশব্যাকটা হতে পারে ওখান থেকে একদল লোক ঢোকার চেষ্টা করেছে, তাদের ঠেলে বের করে দিলাম, বা ঢুকে পড়েছে, সকালবেলায় ঢুকে পড়েছে, কোনো জায়গায় ঘাপটি মেরেছিল ভারতের কোথাও, ধরা পড়েছে, এইবার তাদের বিকেল বেলায় ধরা পড়েছে, পরের দিন সকালবেলায় ফেরত পাঠিয়ে দিচ্ছে, এগুলো পুশব্যাক বলা যেতে পারে। তো এই যে ডিপোর্ট করার কথা যেটা হচ্ছে, যারা 50 বছর 100 বছর এদেশে বসবাস করছেন, তাদের এই খয়রুল সাহেবের মতো ঘটনা যারা, আমি বলছি যে খবরের কাগজ পড়ার দরকার নেই, আমার বক্তৃতা শোনার দরকার নেই, পার্টির কথা শোনার দরকার নেই, আপনারা নিজেরাই একটু নিজেদের মাথায় একটু খাটান তো। এই যে পরিবারের সবাই এখানে নাগরিক হয়ে গেলেন, ছেলে মেয়ে বউ বাবা মা, সে বেনাগরিক বলে ঘোষিত হলেন, কি কারণে হতে পারে? এটা এই কারণ হতে পারে কাগজপত্রের কিছু সমস্যা হতে পারে, নামের বানানভুল হতে পারে, কাগজ গুছিয়ে না রাখার জন্য হতে পারে, এরকম কারণ ছাড়া অন্য কোনো কারণ হতে পারে? হতে পারে না। যারা আমার কথা শুনছেন তারা দেখুন, একই পরিবারের মধ্যে, আপনার মনে হবে আমি 30 বছর আগে একটা কাগজ, বাবার একটা কাগজ দেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। কতজনের ক্ষেত্রে এরকম হয়? ছেলেরটা পাচ্ছেন তো নিজেরটা পাচ্ছেন না, নিজেরটা পাচ্ছেন তো স্ত্রীরটা পাচ্ছেন না। কারণ এইরকম একটা সমস্যার মধ্যে মানুষকে পড়তে হবে। এই দেশে বসবাস করার 50, 100 বছর বসবাস করার পরে এটা তো কেউ ভাবেননি। তারপরে এই যে বন্যা বা অন্য নানান কারণে ইঁদুর, উইপোকা, তাতেও খেয়ে যেতে পারে, এরকম নানান কারণে এগুলো হতে পারে। তাই এরকম 2-1টা লোক বা 2-4 হাজার লোক তাদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য এই সমস্ত মহাযজ্ঞ করে দেশের কি লাভ আছে? কিছু, কোনো লাভ নেই। ফলে এই যে বিষয়গুলো ঘটছে, আর বুক বাজিয়ে হিমন্ত বিশ্ব শর্মা, অমিত শাহ, মোদী বলছেন, এইটার একটু প্রতিবাদ হওয়া দরকার। এটা বলা দরকার যে এটা আপনারা কি করছেন, এটা ঠিক করছেন না, এটা উচিত নয়। প্রত্যেকটা জিনিসের একটা আইনি দিক থাকে, তার সাথে সাথে তো একটা মানবিক দিকও থাকে। এই যে কিছু মুসলমান যখন এরকম ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন, কিছু মনে করবেন না, কেউ কেউ আমার বক্তব্য যারা শুনছেন তারা অসন্তুষ্ট হতে পারেন। কিছু হিন্দু আছেন যারা এইটাতে খুশি হচ্ছেন, আনন্দ পাচ্ছেন। আমি তাদের বলি, একটু নিজের কথা ভাবুন যে ওইটা যদি আপনার জীবনে ঘটে। সরকার অনেক কিছুই করে যেগুলো আমরা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতায় বুঝতে পারি সরকার ঠিক করে না। অনেক সময় আমরা হয়তো আইন অনুযায়ী সবকিছু যাচাই করতে পারি না, কিন্তু আমরা বুঝি যে এটা অন্যায় হচ্ছে। নিজের ক্ষেত্রে আপনি দেখুন, এরকম বহু জিনিস এরকম ঘটতে পারে। ফলে একটু ভাবুন যে ওইটা যদি আপনার হয়, আপনার পরিবারের হয়, আপনার আত্মীয় স্বজনের কারোর ক্ষেত্রে হয়, আর আপনার গ্রামবাসীদের কারোর ক্ষেত্রে হয়, বা হিন্দু সমাজের মানুষের জন্য যদি হয়, মানুষ তো সবাই, মানবিকতার প্রশ্ন যখন আসে তখন তো তার ভিত্তি হলো মানুষ। ফলে এই সমস্ত বিষয়গুলো ভাবতে হবে, ভেবে বড় আন্দোলন করার দরকার নেই। হিমন্ত বিশ্ব শর্মা যদি বোঝেন যে আমি এই যে অন্যায় কাজগুলো করছি, মানুষকে এই যে যেভাবে কষ্ট দিচ্ছি, হতে পারেন তারা মুসলমান, কিন্তু হিন্দু সমাজ এইটাকে ভালোভাবে নিচ্ছে না। হিন্দু সমাজ যদি এটা ভালোভাবে না নেয়, তাহলে হিমন্ত বিশ্ব শর্মার ক্ষমতা নেই এই মুসলমানদের উপর চাপ সৃষ্টি করে, মানে অন্যায় চাপ সৃষ্টি করে। কারণ ও আসলে ওই যে মানুষগুলো তাতে উল্লসিত হন, সেই হিন্দু ভোটগুলো পাওয়ার জন্যই তারা এইগুলো করছে। হিন্দুরা যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে, অমানবিক হচ্ছে, এই অনুভূতিটা যদি তাদের মধ্যে হয় এবং এইটা যদি প্রকাশ করতে পারেন,
তাহলে কিন্তু বিজেপি এই জাতীয় অন্যায় অবিচার মানুষের উপর করতে পারে না। আমি আইনের বাইরে আইন নিয়ে একটা কথা বলি এবং আইন থেকে মানবিকতাটা একটু জুড়ে কথা বলি। ধরুন আসামের ক্ষেত্রে ভিত্তিবর্ষ হচ্ছে ৭১। ৭১ সাল মানে আজকে থেকে কত বছর আগে? ৭১ সাল মানে আজকে থেকে ৫৪ বছর আগের ঘটনা। তা ধরুন এই যে ৫৪ বছরের মধ্যে ওই ধরে নিন ১৯ লাখ লোক, মানে যে এনআরসিটা হয়েছে, যদিও সেই এনআরসিতে এখনো আরজিআই তাতে অনুমোদন করেনি, কিন্তু আমি ধরে নিচ্ছি ওই যে ১৯ লাখ লোক যারা বিদেশি বলে ঘোষিত হয়েছে এনআরসির বাইরে পড়ে গেলেন। এই ১৯ লাখ লোকের মধ্যে ৭১ সালের পরে জন্মগ্রহণ করেছেন কত মানুষ হতে পারে? আমার ধারণা ৩ ভাগের ২ ভাগ লোক, ৩ ভাগের ২ ভাগ লোক তারা ১৯৭১-এর পরে আসামের মাটিতে জন্মগ্রহণ করেছেন। তাহলে কত হয়? আপনি ধরে নিন এইটা ১০ থেকে ১৫ লাখ লোক ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেছেন ৭১ সালের পরে। তার মা বাবার কাগজ নেই, যে কারণে তারা বিদেশি বলে গণ্য হচ্ছেন। আমাদের দেশের যে আইন, জন্মসূত্রে যে আইনের যে প্রভিশন, বা আসামের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, সেখান থেকে আপনি ধরে নিচ্ছেন ১০-১৫ লাখ লোক যারা হিন্দু মুসলমান সবার কথা বলছি, আসামের মাটিতে জন্মগ্রহণ করেছেন, যারা এই ১৯ লাখ লোকের মধ্যে পড়ে গেছেন। এই লোকগুলো ভারতের আইন অনুযায়ী বেনাগরিক, মেনে নিলাম। তাহলে এবার এই যে বেনাগরিক, তাদের কি করবে ভারত? হিমন্ত বিশ্ব শর্মা, মোদী এবং অমিত শাহ বলছে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দাও। বাংলাদেশ নেবে কেন? বাংলাদেশ এই লোকগুলোকে কেন নেবে? তারা তো আসামে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশে তো তারা জন্মগ্রহণ করেনি। বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে বাংলাদেশ কেন তাদের গ্রহণ করবে? আমি প্রত্যেকের কাছে এই প্রশ্নটা রাখছি, যারা শুনছেন, বাংলাদেশের কি বাধ্যবাধকতা আছে এই লোকগুলোকে নেবে? যদি বলেন যে তার পূর্বপুরুষেরা ছিল, আরে সে কথা বললে তো তার পূর্বপুরুষেরা অবিভক্ত ভারতের অধিবাসী ছিল, ওইটা তো হলো কাজের কথা না। কাজের কথা হলো দেশ ভাগ হওয়ার পরে প্রত্যেকটা রাষ্ট্র আলাদা, প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান আলাদা, নাগরিকত্বের আইন আলাদা, সেই অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিক নয়। তারা বাংলাদেশের সাথে এই যে ১০-১৫ লাখ লোক যারা আসামে জন্মগ্রহণ করেছে, তাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই। তারা কেন নেবে? তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে কেন বার্মাতে পাঠাচ্ছে না? কেন চীনে পাঠাচ্ছে না? কেন শ্রীলঙ্কায় পাঠাচ্ছে না? এই প্রশ্নটা তো যে কেউ করতে পারে। তারা ভারতীয় নন, ঠিক আছে, কিন্তু তারা তো বাংলাদেশীও নন। বা তার মধ্যে আর ওই যে ৪-৫ লক্ষ লোক, আমি ধরে নিলাম তারা কোনো এক সময়, এখন থেকে ৬০-৭০ বছর আগে, এখন তাদের ৮০-৯০ বছর বয়স এরকম আছে, এরকম পুরনো কিছু লোক, আমি ধরে নিচ্ছি তাদের বাড়ি বাংলাদেশে ছিল, কিন্তু ৬০ বছর পরে বাংলাদেশে তাদের বাড়ি ঘর দরজা, তাদের ঠিকানা কিছু আছে। বাংলাদেশ সরকার তাদের কোনো ফায়ারআউটস খুঁজে পাবে? তারা যদি সত্যি সত্যি আন্তরিকভাবে খোঁজ করে, তাহলে এখন কোন গ্রামের লোক বলতে পারবে এই লোকটা এই জায়গায় বাস করতো ৭০-৮০ বছর আগে, ৬০ বছর আগে, ৫০ বছর আগে? হবে না। এবার গভর্নমেন্ট যদি খোঁজ খবর নিয়ে দেখে এখানে বাস করতো না, তারা নেবে কেন সেই লোকটাকে? হয়তো সত্যি ১০-৫ মানে ৫-৭ লক্ষ লোক হয়তো বাস করতো, কিন্তু সেটি আর এখন এরাও প্রমাণ করতে পারবে না। বাংলাদেশেও যদি আন্তরিকভাবে খোঁজ খবর নেয়, তাহলে তারা এইটা উদ্ধার করতে পারছে না। বাংলাদেশ তাদের নেবে কেন? তারপরেও বাংলাদেশে নতুন করে জাতীয় পরিচয়পত্র দিয়েছে,
বাংলাদেশের নাগরিক কারা তারা এরা ডিটেক্ট করেছে। আমাদের এখানে এনআরসি করে যেটা করতে চাইছে, বাংলাদেশ সেটা করে নিয়েছে। তাদের প্রত্যেকটা নাগরিকের জাতীয় পরিচয়পত্র আছে। তো এই যে 60 বছর আগে আসা, 50 বছর আগে আসা, 40 বছর আগে আসা লোকগুলোর তো বাংলাদেশের ওই জাতীয় পরিচয়পত্র নেই। ফলে তারা যে বাংলাদেশের নাগরিক সেটাও তো প্রমাণ করার কোনো উপায় নেই। ফলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব না, বাংলাদেশ নেবে না। একটা আন্তর্জাতিক নিয়ম কানুনও আছে, ডিপোর্ট করতে গেলে দুই দেশ বসতে হবে। এরা বলবে এরা বাংলাদেশের লোক, বাংলাদেশ খোঁজখবর দেবে, যে ঠিকানা বলবে খোঁজখবর নিয়ে তারা রিপোর্ট দেবে। যদি তাকে সত্যি তার দেশের লোক সে গ্রহণ করবে, সৎভাবে যদি হয় সে গ্রহণ করবে। যদি সে তার হায়ার অ্যাবাউটস কিছু না পায় বলবে এরা আমার দেশের লোক নয়। এইবারে লোকগুলোকে কি করবে? এইবারে আসছে মানবিকতার প্রশ্ন। আইনের পরে মানবিকতার প্রশ্নটা এই জায়গায় এসে যায়। কি করবে তাদের? ফলে আমাদের দেশে ওই যে যারা যায় পার্লামেন্টের সদস্য বলে যাদের নির্বাচিত করে দেন, ধরুন আপনার এই বনগাঁর এমপি বা এই যে সব আছে, আপনি জিজ্ঞেস করুন তো একটাও নাগরিকত্ব আইন মানুষের এই সমস্যা সম্পর্কে বোঝে কিনা? আইন করবার সময় এই সমস্ত দিক ভাবনা চিন্তা করার মতো তাদের চিন্তা শক্তি আছে কিনা, তাদের ইচ্ছা আছে কিনা? এই যত এমপি যত এমএলএ তারা ওই যে এমপি ল্যান্ডের টাকা কোথায় কি দেব, কোন জায়গায় কতটা দিলে কমিশন কত পাবো, আর কোন জায়গায় কতটা দিলে কটা ভোট আমার পক্ষে আসবে, এই ছাড়া এরা আর কিচ্ছু চিন্তা করে না। এর বেশি কিছু চিন্তা করার ক্ষমতা এদের নেই। কোন পলিটিক্যাল পার্টি এমন কোন লোকজনকে টিকিট দেয় না যারা মানুষের এই সমস্ত সমস্যা সম্পর্কে চিন্তা ভাবনা করে আইন তৈরি করতে পারে, অথচ ওটা হচ্ছে আইনসভা। কিন্তু তার উপযুক্ত লোকের টিকিট কেউ দেয় না। এগুলো দেশের মানুষকে ভাবতে হবে, পলিটিক্যাল পার্টিকে দোষ দিয়ে লাভ নেই। কারণ পলিটিক্যাল পার্টি কলা গাছ দাঁড় করে দিলেও জনগণ যদি ভোট দেয় তাহলে পলিটিক্যাল পার্টি কলা গাছ দাঁড় করাতে সাহস পায়। কিন্তু মানুষ যদি বিবেচনা করতো আমি আইনসভার সদস্য নির্বাচিত করব, উপযুক্ত লোক না হলে ভোট দেব না, তাহলে প্রত্যেকটা পার্টি খোঁজাখুঁজি করতো সেরকম লোক কোথায় পাওয়া যায় যাকে টিকিট দেওয়া যায়। ফলে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আসলে আমরাই তৈরি করেছি, আমরাই তৈরি করছি। যাদের পাঠাচ্ছি তারা এরকম নির্মম নির্দয় অযৌক্তিক কাজকর্ম তারা করে যাচ্ছে। আমাদের এই পশ্চিমবঙ্গে ইলেকশন হচ্ছে আগামী বছর, তারপরে আসামেও কাছাকাছি সময় নির্বাচন পরপর। এই যে কাজ যেটা চলছে এটা এই নির্বাচনকে লক্ষ্য রেখেই তারা করছে। হিমন্ত বিশ্ব শর্মার মূল টার্গেট হলো অসমিয়া হিন্দু ভোটগুলো তারা একটা করতে চায়। ফলে এই যে বাঙালি হিন্দু হোক আর মুসলমান হোক তাদের বিরুদ্ধে নানান রকমের আইনি বেআইনি পদক্ষেপ নিয়ে তারা এই অসমিয়া জনগণকে, আমি পুরো অসমিয়া জনগণ বলছি না, উগ্র অসমিয়া জনগণকে, এই লুম্পেন গোছের যে অসমিয়া জনগণ তাদের খুশি করবার জন্যে এই সমস্ত পদক্ষেপগুলো হিমন্ত বিশ্ব শর্মা নিচ্ছে। কিন্তু তার সমস্যা হচ্ছে সে গোটা বাঙালি সমাজকে ইতিমধ্যেই উচ্ছন্নে দিয়ে দিত, কারণ ওখানে 19 লাখের মধ্যে তো মুসলমান কম, হিন্দু তো বেশি। কিন্তু ধরপকড় যেটা হচ্ছে তার মধ্যে হিন্দু কম, হিন্দু ধরা পড়ছে না এরকম কিন্তু নয়, মুসলমান বেশি। আসলে এইটা করে সে ওই অসমিয়া হিন্দুদের সাথে বাঙালি হিন্দু ভোটেরও একটা অংশ পকেটস্থ করবার চেষ্টা করছে। ওই দেখেন রাজ্যসভায় পাঠিয়েছে কিন্তু একটা বাঙালি হিন্দু। ফলে এই বাঙালি হিন্দুদের ভোটটাও তিনি
পকেটস্থ করার একটা পরিকল্পনা করেছে। সেইটাকে তারা ভাবছে যে আগে মুসলমানদের উপর চাপটা দিলে, এটা আগে পরের বিষয়। এটা আমরা পশ্চিমবঙ্গের লোকে বুঝবো না, কিন্তু আসামের লোকে এটা বুঝে গেছে যে সেখানে কিন্তু আসলে মূল যে সমস্যা সেটা হচ্ছে বাঙালিদের নানান রকমের সমস্যায় ফেলে অসমীয়াদের ভোটটা নেওয়ার চক্রান্তটাই হচ্ছে মৌলিক চক্রান্ত। তার মধ্যে সময়ের একটা হেরফের আছে। প্রথমে তারা বাঙালি মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করছে, এরপরেই আসামের হিন্দুরা জানে এরপরেই হচ্ছে অসমের বাঙালি হিন্দুদের উপর চাপটা বাড়বে। কিন্তু এখানকার হিন্দুরা সেটা বুঝতে পারছেন না। ফলে ওই জায়গায় যেটা লাভ হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার, আবার ওইটা দেখে এখানকার হিন্দু ভোটটা কিন্তু বিজেপি কনসলিডেট করার চেষ্টা করছে। এখানে বিজেপি একই কাজ করে এখানেও তারা লাভবান হওয়ার চেষ্টা করছে। এখানে তারা করতে পারছে না সরাসরি, তার কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আর এখানকার যারা, আমার ধারণা, আমার মনে হচ্ছে আগামী দিনে এই যে আশেপাশে যারা দেখছে বিরোধীরা যদি কাজে লাগাতে পারে, তারা যদি বোঝাতে পারে যে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার হলে কি হবে, বাস্তবত তাই হবে। পশ্চিমবঙ্গে যদি ডাবল ইঞ্জিন সরকার হয় তাহলে এখানকার মুসলমান না, এখানকার শেষ পর্যন্ত দেখবেন মুসলমানদের ওই আসামের মতোই ওই 19 লাখের মধ্যে 3-4 লাখের বেশি ধরতে পারবে না। আর পশ্চিমবঙ্গে যদি 1 কোটি লোক যদি ধরা পড়ে তার মধ্যে হয়তো 2-5 হাজার লোক মুসলমানের বেশি ধরতে পারবে না। এখানে ডাবল ইঞ্জিন সরকার হলে কিন্তু পূর্ববঙ্গ থেকে আসা এই যে মতুয়া এবং অন্যান্য উদ্বাস্তু যারা বিজেপিকে ভোট দেন তাদের কিন্তু একেবারেই উচ্ছন্নে যেতে হবে। ফলে এইটা বিরোধীদের বলতে হবে বিরোধীদের শুধু ভোটের জন্য নয়, বিরোধীদের এই কথা বলতে হবে আসলে মতুয়া এবং উদ্বাস্তু মানুষের স্বার্থের জন্যও। খুব বড় বিপদে পড়ে যাবেন। এবং এইটা যদি ঠিক মতো বোঝাতে পারেন, উদ্বাস্তু মতুয়ারা যদি ঠিকঠাক বোঝেন যে এখানে ডাবল ইঞ্জিন সরকার আসলে কি হবে, পশ্চিমবঙ্গের কথা বলছি, তাহলে এখন থেকে সাবধান হন। আমি দিদির পক্ষে প্রচার করার জন্য বলছি না, আমি বিজেপির বিরুদ্ধে বলছি। বিজেপিকে ভোট দিয়ে ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে যদি আসে তো 26 সালের শেষ থেকে আপনি দেখবেন এখানকার হিন্দুদের কি অবস্থা হয়। আমার মনে হয় হিন্দুরা বুঝতে পারছেন, ওই যে ওপার বাংলা থেকে 20-25 বছর ধরে পাসপোর্ট করে এখানে এসে আর ফিরে যাননি কয়জন মুসলমান? সবগুলো হিন্দু। এটা কংগ্রেস এই সমস্যা করেনি, সিপিএম এই সমস্যা করেনি, তৃণমূলে এই সমস্যা করেনি। খুঁটিয়ে খুঁটিয়ে কাগজপত্র বের করে করে এই সমস্যাটা তৈরি করছে কিন্তু বিজেপি। এক্ষুনি তারা করতে পারছে না, এখানে তাদের ডাবল ইঞ্জিন সরকার নেই, কিন্তু তথ্যগুলো তারা সব কালেক্ট করে নিচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার হলে এখানে একটা বড় রকমের বিপর্যয় হিন্দুদের, হিন্দু মানে শুধু উদ্বাস্তুদের হবে তা নয়, এখানকারও বহু হিন্দু আছেন, মুসলমানদের মধ্যেও একটা অংশ আছেন যারা কাগজপত্র জোগাড় করতে, সব কাগজপত্র ঠিকভাবে জোগাড় করতে পারবেন না, তাদের বিপর্যয় হবে। ফলে আমি এই আসামের বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে আমি সবাইকে বলবো যে আসামের বিষয়টা হিন্দু মুসলমান না ভেবে একটা মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন। এবং ওই যে ঘুটে পুড়ছে গোবর হাসছে ওই যে প্রভাবটা আছে, এটাও আপনারা একটু বুঝে নিন যে এখানকার উদ্বাস্তু হিন্দু বা আসামের উদ্বাস্তু হিন্দু তাদের কি ধরনের সমস্যায় পড়তে হতে পারে সেটা এই খয়রুলদের দেখে, এই খয়রুল সাহেব এবং তার সাথে যে সমস্ত ছবি আমরা দেখেছি, ওই বিলের মধ্যে কাদার মধ্যে তাদের বসে থাকতে হচ্ছে, আল খেতে, এ পাশে ধানের ক্ষেত, ও পাশে পাটের ক্ষেত, কি হবে জানি না, এ পাশে বন্দুক উঁচু করে বসে আছে, ও পাশে বন্দুক উঁচু করে বসে আছে। এইটা কিন্তু হিন্দু মুসলমান সমস্ত মানুষ যাদের কাগজপত্রের সমস্যা আছে, যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন তারা তো বটেই, এইটা বিজেপি কিন্তু করবে। ফলে প্রথম যেটা আমাদের হাতের কাছে আছে, ডাবল ইঞ্জিন সরকার যাতে না হয় পশ্চিমবঙ্গে,
আর আসামে যাতে ডাবল ইঞ্জিন সরকারটাকে ভেঙে দেওয়া যায়, এই কাজটা ইমিডিয়েট করা দরকার। তারপরে আগামী লোকসভা নির্বাচনে, আমার ধারণা আগামী লোকসভা নির্বাচনে বিজেপি থাকবে না, কিন্তু অন্তত সেই নির্বাচন পর্যন্ত আমাদের লড়াই করে টিকে থাকা দরকার। তাহলে অন্তত পরবর্তী সরকার যাতে গোটা বিষয়টা একটু মানবিকতার দৃষ্টি থেকে দেখে, সেটা নিয়ে চেষ্টা করা যাবে, সেটা নিয়ে কথা বলা যাবে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।